বন্ধুরা, মিয়ানমার আর বাংলাদেশের প্রতিবেশী থাকছে না, প্রতিবেশী হচ্ছে নতুন দেশ। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে আরাকান আর্মি পুরো আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং সেখানে নতুন রাষ্ট্র গঠন করতে চলেছে। বাংলাদেশের পাশে এই নতুন রাষ্ট্র হওয়াতে বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা এবং তারা রোহিঙ্গাদের ফেরত নেবে কিনা ও আরাকান আর্মি ক্ষমতায় আসলে বাংলাদেশের ক্ষতি হবে না লাভ হবে সেই বিষয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। মিয়ানমার 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে অস্থিরতায় নিমজ্জিত। এই অভ্যুত্থানটি দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং ব্যাপক বিক্ষোভ সৃষ্টি করে, যা পরে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে পরিণত হয় এবং মিয়ানমারের সামরিক বাহিনী তাদের প্রধানমন্ত্রী অ্যাং সান সুচিকে গৃহবন্দী করে এবং তাকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং মিয়ানমারের প্রেসিডেন্ট হয় মিং হ্যাং হিয়ালিং এবং তিনি ক্ষমতায় বসেই মিয়ানমারের জাতিগত নিধন শুরু করে। অর্থাৎ যারা মুসলিম রয়েছে রোহিঙ্গাদের উপর নির্যাতন করতে থাকে, এমনকি যারা বৌদ্ধ ধর্ম বাদে অন্যান্য ধর্মের মানুষজন রয়েছে, বিশেষ করে খ্রিস্টান, তাদের উপরও অত্যাচার শুরু করে। তখন থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে নতুন নতুন সংগঠন তৈরি হয় যারা মিয়ানমারের কাছ থেকে স্বাধীনতা চাচ্ছিল এবং আস্তে আস্তে এই বাহিনীগুলো অনেক বড় হতে থাকে এবং মিয়ানমার সেনাবাহিনীকে বিপদে ফেলতে থাকে। আর সেরকম একটি বাহিনী হলো আরাকান আর্মি। আরাকান আর্মি মূলত আরাকান রাজ্যের বাহিনী। তারা মিয়ানমার জান্তা বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধে জিতেছে এবং পুরো আরাকান রাজ্য তারা দখলে নিয়েছে। এখন তারা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই নতুন রাষ্ট্রের ঘোষণা দেবে, অর্থাৎ আরাকান স্টেট নামটি প্রতিষ্ঠিত করবে। আপনারা হয়তো জানেন যে মিয়ানমারের সাথে বাংলাদেশের প্রায় 270 কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে, যার পুরোটাই রয়েছে রাখাইন স্টেটের সাথে বা আরাকান স্টেটের সাথে। এর ফলে আরাকান স্টেট যদি নতুন একটি রাষ্ট্র হয় তাহলে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আর মিয়ানমার থাকছে না, তখন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হবে আরাকান স্টেট। বন্ধুরা, এবার আসল বিষয়ে আসি। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই আরাকান আর্মি রাষ্ট্র গঠন করে এবং তারা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ থেকে তারা রোহিঙ্গা ফেরত নেবে কিনা? এর উত্তর কিন্তু অতটা সহজ নয়, কারণ রোহিঙ্গারা কিন্তু আরাকান আর্মির সাথে যুদ্ধ করেনি তেমনভাবে, এমনকি তারা মিয়ানমার জান্তা বাহিনীর হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাই যদি রাখাইন স্টেট গঠন হয় বা আরাকান স্টেট গঠন হয় তাহলে এই রোহিঙ্গাদের কখনোই ফেরত নেবে না আরাকান আর্মি, আর মিয়ানমারের তো প্রশ্নই আসে না। ফলে এই রোহিঙ্গারা কিন্তু চিরদিনের জন্য বাংলাদেশেই থেকে যাবে এবং তারা আস্তে আস্তে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং রোহিঙ্গা নামক এই বিস্ফোরা আমাদের সারা জীবন বহন করে বেড়াতে হবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ভিতরে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছে, যারা সবাই কিন্তু মুসলিম এবং নিরক্ষর মূর্খ। তারা পারে শুধু বাচ্চা জন্মদান করতে। বাংলাদেশে যখন 5 বছর আগে রোহিঙ্গারা প্রবেশ করেছিল তখন তাদের সংখ্যা ছিল মাত্র 10 লক্ষ। এই কয়েক বছরেই তাদের জনসংখ্যা বেড়ে 15 লক্ষ হয়ে গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই রোহিঙ্গারা কতটা নিরক্ষর ও মূর্খ জাতি। তাদের দ্বারা কখনোই আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় বা তাদের সাথে মিলেমিশে থাকাও এই রোহিঙ্গাদের সম্ভব নয়। আর এই রোহিঙ্গারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিস্ফোরা। আপনারা যখন কক্সবাজার বা কুয়াকাটার দিকে ঘুরতে যাবেন তখন দেখবেন যে এই রোহিঙ্গা নরনারীরা কিন্তু ব্যাপক হারে দেহ ব্যবসা চালাচ্ছে এবং বাংলাদেশে গাঁজার ব্যবসা করছে। শুধু গাঁজাই নয়, নানা রকম মাদকদ্রব্য তারা মিয়ানমারের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এবং সেগুলো পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। এমনকি তাদের হাতে অবৈধ অস্ত্র পাওয়া গেছে অনেকবার। তারা নানা রকম অবৈধ অস্ত্র দিয়ে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিরও চেষ্টা করেছে রোহিঙ্গা ক্যাম্পে। তাই বলা যায় যে রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশ ছাড়া করা উচিত। যেখানে তাদের নিজ দেশের জনগণ বা নিজ দেশের সামরিক বাহিনী গুনতিতে ধরে না, তাদেরকে কোনো দাম দেয় না, তাদেরকে ভালোবাসে না, তাদেরকে নিজ দেশে ঢুকতে দিচ্ছে না, সেখানে আমাদেরকে মায়া দেখিয়ে লাভ নেই। তাদের পাছায় বাড়ি দিয়ে তাদেরকে বাংলাদেশ ছাড়া করা উচিত। এই রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যেখানে বাংলাদেশের অনেক মানুষ 3 বেলা খেতে পায় না, যেখানে বাংলাদেশের অনেক মানুষের ঠিকমতো বাসস্থান নেই, এই শীতে তারা কষ্ট করছে, সেখানে রোহিঙ্গাদের জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকার তহবিল চলে যাচ্ছে। আমাদের উচিত এইসব অর্থ দিয়ে নিজ দেশের মানুষের উন্নতির পিছনে ব্যয় করা, দেশের বেকারত্ব দূর করা। অথচ আমরা আমাদের রাষ্ট্রের অর্থ খরচ করে তাদেরকে উন্নত থাকার ব্যবস্থা করে দিচ্ছি। এমনকি বাংলাদেশের একটি বড় দ্বীপ তাদের দখলে দিয়ে দিয়েছি, যেখানে শুধু রোহিঙ্গারা বসবাস করে। যদিও বর্তমান সরকার সেই বিষয়ে উদাসীন। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে আমি দেখিনি। সবাই কেমন জানি রোহিঙ্গা ইস্যু নিয়ে চুপ রয়েছে। এই তো গত কয়েকদিন আগেও প্রায় 40 থেকে 50 হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে।
সে বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করেনি বাংলাদেশ সরকার, যদিও আমি কিছু তথ্য হাতে পেয়েছি। বন্ধুরা, আরাকান আর্মি কখনোই রোহিঙ্গাদের ফেরত নেবে না, এটা বাংলাদেশের বিস্ফোরা হয়েই থাকবে। এখন প্রশ্ন হলো যে আরাকান আর্মি অথবা মিয়ানমার আর্মি যদি রোহিঙ্গাদের ফেরত না নেয় তাহলে আমাদের করণীয় কী? এর একমাত্র করণীয় হলো বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা এবং দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়া এবং ব্যাপক হারে নিজেদের শক্তি বৃদ্ধি করা। এর কোনো বিকল্প নেই। যদি বাংলাদেশ সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের তালিকায় যদি সেরা 20-এর মধ্যে বাংলাদেশ আসতে পারে, তাহলে আরাকান আর্মি বলেন আর মিয়ানমার সেনাবাহিনী বলেন, তারা সবাই কিন্তু বাংলাদেশকে জমের মতোই ভয় পাবে, কারণ তখন আমাদের শক্তি থাকবে। তখন আমরা গায়ের জোর দেখিয়েই মিয়ানমারের ভিতরে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সক্ষম হব। অর্থাৎ আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও বাংলাদেশকে দ্বিগুণেরও বেশি শক্তিশালী হতে হবে। আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র, একটি হলো ভারত, অন্যটি হলো মিয়ানমার। এই দুটি কিন্তু উগ্র রাষ্ট্র, এদেরকে এত সহজে শায়েস্তা করা সম্ভব নয়। কুকুরকে যেমন মুগুর না দিলে সোজা হয় না, তেমন এদেরকেও মুগুর দিতে হবে, অর্থাৎ এদেরকেও শিক্ষা দিতে হবে। এখন আমাদের করণীয় হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, অর্থাৎ প্রায় 18 কোটি মানুষের মধ্যে যারা যুবক যুবতী রয়েছে তাদের সকলকেই আর্মি ট্রেনিং দেওয়া উচিত। যেন বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আর্মি ট্রেনিং পায় সেটা নিশ্চিত করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নেই। যেমন সীমান্তে এখনও কিন্তু ভারত একের পর এক লাশ ফালাচ্ছে, একের পর এক সীমান্ত হত্যা চালিয়ে যাচ্ছে ভারত। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সীমান্তে পিঠ দেখাতে নিষেধ করেছে, তারপরও পিঠ দেখাতে হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ডকে, কারণ তাদের হাতে কোনো আধুনিক অস্ত্রশস্ত্র নেই। বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের অবহেলিত একটি বাহিনী, তাদের হাতে নেই কোনো উন্নত অস্ত্রশস্ত্র, নেই কোনো উন্নত যানবাহন চলাচলের জন্য। ফলে সীমান্তে যদি ভারত কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে তাহলে তা সামাল দেওয়া বাংলাদেশ বর্ডার গার্ডের জন্য কঠিন হয়ে যাবে। তাই বাংলাদেশের বর্ডার গার্ডের হাতেও ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম ও অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিতে হবে, যেন ভারতের যে কোনো আগ্রাসন মোকাবেলা করতে পারে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এবার আসি সেনাবাহিনীর বিষয়ে। বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম চৌকস একটি সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশের সাইজ ও প্রতিবেশীদের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা খুবই কম। বাংলাদেশের হাতে মোট 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যেটা পরিমাণে কিন্তু অনেক কম। তাই বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে দ্রুত আরও সেনা নিয়োগ দেওয়া এবং তাদেরকে অত্যাধুনিক ট্রেনিংয়ের মাধ্যমে যুদ্ধোপযোগী সেনাবাহিনীতে রূপান্তরিত করা। আর আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আমার মতে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী সরকার থেকে যে বেতন পাচ্ছে তা কিন্তু খুবই কম। সংসার চালাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা, যদিও তারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছে না, কারণ এটাতে তাদের অনুমতি নেই। অর্থাৎ তাদের বেতন বৃদ্ধির বিষয়ে তারা সরকারের কাছে কোনো কিছুই জানাতে পারবে না। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্যদের কিছু হলেও বেতন বৃদ্ধি করবেন, যেন তারা আরামায়েশে চলাফেরা করতে পারে এবং মাতৃভূমি রক্ষায় যেন তারা নিয়োজিত থাকতে পারে। আর আরাকান আর্মি যদি রোহিঙ্গাদের ফেরত নাও নেয় তাও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা গায়ের জোরেই রোহিঙ্গাদের আবারও ফেরত পাঠিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।